বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই তোমাদেরকে জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসের ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম। আশা রাখি তোমরা মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। দীর্ঘ করোনাকালীন আমরা সরাসরি ক্লাস থেকে বঞ্চিত। তোমাদের লেখাপড়াকে অব্যাহত রাখার জন্য আমরা তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। শুরুতেই মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে অনেক দিন পরেও এই করোনাকালীন সময়ে করোনা থেকে মুক্ত রেখেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ জুলহাস আহমেদ, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ইলেকট্রন বিন্যাস। আজকে তোমরা যে শিক্ষণফল অর্জন করতে পারবা, ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন বিন্যাসের বিষয়ে তোমরা ধারণা লাভ করতে পারবে এবং 1 থেকে 18 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের পার্ট 9 থেকে 11 নিয়ে আজকে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা লক্ষ্য করতেছ এখানে লিথিয়াম এবং কার্বন তোমাদের এই পেজে 2টি পরমাণু রয়েছে। এই পরমাণুতে থাকে হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রোটন এবং নিউট্রন থাকে কেন্দ্রের নিউক্লিয়াসের মধ্যে এবং কেন্দ্রের বাহিরে যে কক্ষপথগুলো থাকে সেই কক্ষপথের মধ্যে থাকে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জগ্রস্ত, প্রোটন হলো ধনাত্মক চার্জগ্রস্ত, নিউট্রন চার্জ নিরপেক্ষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যে বিষয়গুলো দেখব যে মূলতভাবে ইলেকট্রনগুলো কিভাবে থাকে সেই বিষয়টা নিয়ে মূলত আমরা আলোচনা করব। পরমাণুতে এই নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রনগুলো যে পথ দিয়ে চলাচল করে, যে পথ দিয়ে আবর্তন করে, ওই পথকে বলা হয় শক্তি স্তর। আর আমরা কি জানলাম? শক্তি স্তর কি বা কক্ষপথ কি, শক্তি স্তর কি বা কক্ষপথ কি। যদি আমাদের এই কোশ্চেন আসে তাহলে আমরা কি লিখতে পারবো যে পরমাণুতে নিউক্লিয়াসের চার পাশ দিয়ে ইলেকট্রন যে সকল পথে চলাচল করে ওই সকল পথকে কক্ষপথ বা শক্তি স্তর বলে। যদি আমরা অন্যভাবে বলি, পরমাণুতে নিউক্লিয়াসের চারদিকে যে পথ দিয়ে ইলেকট্রন চলাচল করে সেই পথকে বলা হয় শক্তি স্তর বা কক্ষপথ। এখন তোমাদেরকে স্মরণ রাখতে হবে যেটা, যে একটি পরমাণুতে অনেকগুলো কক্ষপথ থাকতে পারে। যেমন এখানে যে প্রথম লিথিয়ামের ক্ষেত্রে আমরা 2টি স্তর দেখতে পাচ্ছি। প্রথমটি হলো 1 নম্বর কক্ষপথ, পরেরটি হলো 2 নম্বর কক্ষপথ। এরকম পরেরটি আমরা দেখতে পারবো 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, 5 নম্বর কক্ষপথ, 6 নম্বর কক্ষপথ, 7 নম্বর কক্ষপথ, এভাবে পর্যায়ক্রমে আমরা কক্ষপথগুলো দেখতে পাই। এখন এই পরমাণুতে
প্রথম কক্ষপথে সর্বমোট কয়টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে কয়টি থাকবে, তৃতীয় কক্ষপথে কয়টি থাকবে, এর একটা নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়মগুলো একটি সূত্র মেনে চলে, সেটা হলো 2n² নামক একটি সূত্র মেনে চলে। 2n² নামক একটি সূত্র মেনে চলে। এই ক্ষেত্রে n এর মান হলো 1, 2, 3, 4, 5, 6 এরকমভাবে আমরা দেখতে পাই। তোমরা লক্ষ্য করো যে 2n² এর সূত্র যদি n এর মান যদি আমরা 1 বসাই, n এর মান 1 হলো 1 নম্বর কক্ষপথ। n এর মান যদি 1 বসাই, তাহলে n এর পরিবর্তে যদি আমরা 1 বসাই, 1 এককে 1 গুণন 2, তাহলে দেখতে পাই n এর মান যদি 1 হয় তাহলে হয় হলো 2, অর্থাৎ 1 নং কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তোমাদেরকে স্মরণ রাখতে হবে যে ইলেকট্রনটা কম থাকতে পারবে কিন্তু বেশি থাকতে পারবে না। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি যে 2 নং কক্ষপথের কথা, যে n এর মান তখন হবে 2, n এর মান যদি 2 দেই তাহলে হয় 2 দ্বিগুণে 4 গুণন 2 সমান কত 8, অর্থাৎ 2 নং কক্ষপথে মোট 8টি ইলেকট্রন থাকতে পারে। এরকম যদি আমরা 3 নং কক্ষপথের কথা চিন্তাধারা করি, যেখানে n এর মান যদি আমরা 3 দেই, তাহলে 3 এর উপর বর্গ দিলে হয়ে যায় 9, 3² গুণন কত 2 সমান হয়ে যায় 18, অর্থাৎ আমরা দেখতে পেলাম এখানে যে 3 নং কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলেছি একটি কক্ষপথে সর্বোচ্চ যে ধারণ ক্ষমতা নির্ণয়ের যে সূত্র, সেটা হলো 2n²। এই ক্ষেত্রে n এর মান 1, 2, 3 ইত্যাদি হয়ে থাকে। তাহলে আমি আবারও বলছি, 1 নং কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2টি, সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, কারণ n এর মান এই ক্ষেত্রে হলো 1, 1 গুণন 1 এর উপর যদি আমরা স্কোয়ার দিয়ে থাকি তাহলে মান হয় 1, তারপরে হয়ে থাকে তার সাথে 2 গুণ করলে হয় 2, অর্থাৎ 1 নং কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। যদি আমরা 2 এর কথা বলি, 2 নং কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 2 নং কক্ষপথে n এর মান হলো 2, অর্থাৎ 2 এর উপর যদি স্কোয়ার দেয় 2 দ্বিগুণে 4 গুণন 2 অর্থাৎ 8, অর্থাৎ 2 নং কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে পারে। অনুরূপে 3 নং কক্ষপথে 3 গুণন 3² দিলে হয় 3 3 9 গুণন 2 সমান 18, অর্থাৎ 3 নং কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখন যদি তোমাদেরকে যদি বলা হয় যে লিথিয়াম পরমাণুর আমরা ইলেকট্রন বিন্যাস কিভাবে করব, এই যে আমরা এই যে বৃত্তাকার আকারে যেটা করছি এটাকে বলা হয় ডায়াগ্রামের সাহায্যে। বৃত্তাকারে যেটা করছি এটাকে ডায়াগ্রামের সাহায্যে। যদি তোমাদেরকে বলা হলো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তাহলে প্রথম স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, তাহলে এই 1 আর এই 1 বসালাম 2, আর পরবর্তীতে এই দ্বিতীয় শক্তি স্তরে বসলো 3। যদি আমরা কার্বনের কথা চিন্তাধারা করি, প্রথম স্তরে কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6, প্রথম স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, আর পরের স্তরে সর্বোচ্চ 8, কিন্তু কার্বনের মোট পারমাণবিক সংখ্যা তথা মোট ইলেকট্রন সংখ্যা আছে কত? 6। প্রথম স্তরে 2টি বসার পরে তার ইলেকট্রন অবশিষ্ট থাকে হলো 4টি, 1, 2, 3, 4। এই ইলেকট্রনগুলো আমরা এখানে বসালাম। তাহলে আমরা বলেছি, তোমাদেরকে বললাম যে একটি স্তরে সর্বমোট যে কয়টি ইলেকট্রন থাকতে পারে তার থেকে কম থাকতে পারবে কিন্তু বেশি থাকতে পারবে না। তাহলে দেখো 2 নং কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা হলো 8টি, তাহলে এখানে কার্বনের ক্ষেত্রে দেখতে পেলাম 4টি বসেছে, কারণ কার্বনের মোট ইলেকট্রনই আছে 6টি, স্বাভাবিক অবস্থায়। তাহলে প্রথম স্তরে 2টি বসার পরে অবশিষ্ট থাকে 4টি। ঠিক লিথিয়ামের ক্ষেত্রে মোট ইলেকট্রন হলো 3টি, প্রথম স্তরে 2টি বসার পরে আর বাকি যে 1টি থাকে সেই 1টি আমাদের দ্বিতীয় শক্তি স্তরে বসেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলেছি যে কম বসতে পারবে কিন্তু বেশি বসতে পারবে না। তাহলে আমরা এখানে 2টি মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা জানলাম। তাহলে আমরা বলেছি কি, আমরা এখানে মূল বিষয়টা পরমাণুর কথা বলেছি। পরমাণুতে মোট 2টি অংশ থাকে, একটি হলো নিউক্লিয়াস অঞ্চল আর একটি হলো নিউক্লিয়াসের বাইরের অঞ্চল। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনটা কিভাবে বিন্যস্ত থাকে সেটাই মূলত আমাদের আলোচনা। আর আরেকটি কথা বলেছি আমি তোমাদেরকে, পরমাণুতে নিউক্লিয়াসের চারদিকে যে পথ দিয়ে ইলেকট্রন চলাচল করে বা আবর্তন করে ঘুরে, ওই পথকে বলা হয় কক্ষপথ বা শক্তি স্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব সোডিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে। তো
তোমরা লক্ষ্য করবে সোডিয়ামের একটি পরমাণুতে 11টি ইলেকট্রন থাকতে পারে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে মাঝে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরে প্রথম স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, কারণ আমরা 2টি বসালাম। পরবর্তী দ্বিতীয় স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টি, তাহলে আমরা এখানে 8টি বসাইছি, 2, 4, 6, 8। তাহলে সোডিয়ামের পারমাণবিক ইলেকট্রন মোট 11টি। তাহলে প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 8টি যাওয়ার পরে তৃতীয় স্তরে থাকে 1টি। তাহলে এই তৃতীয় স্তরে আমরা কী করছি? আমরা 1টি বসিয়েছি। এরকমভাবে আমাদের যদি সোডিয়ামের পরে যদি আমাদের ম্যাগনেসিয়াম আসে, তাহলে তৃতীয় স্তরে বসবে আমার 2টি। যদি আমার এখানে ক্লোরিন হয়, ক্লোরিনের পারমাণবিক ইলেকট্রন থাকে 17টি, তাহলে প্রথম স্তরে হবে 2, দ্বিতীয় স্তরে হবে 8, তৃতীয় স্তরে হবে 7। যদি আমাদের ফসফরাস আসে 15 ইলেকট্রন, তাহলে প্রথম স্তরে হবে 2টি, দ্বিতীয় স্তরে হবে 8টি এবং তৃতীয় স্তরে হবে 5টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে তোমাদের 18 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 18 পর্যন্ত তোমরা এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করবে। তাহলে যদি আমাদের যদি অ্যালুমিনিয়াম আসে, তাহলে প্রথম স্তরে হবে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, আর তৃতীয় স্তরে কয়টি? 3টি। তো ইলেকট্রন বিন্যাস এখানে যেটা দেখানো হলো, তোমাদের বইতে যেটা দেখিয়েছে, এটা হলো এই চিত্রগুলোর মাধ্যমে যেটা, সেটাকে বলা হয় ডায়াগ্রামের সাহায্যে বা চিত্রের সাহায্যে। ডায়াগ্রামের সাহায্যে বা চিত্রের সাহায্যে যদি ইলেকট্রন বিন্যাস করতে বলে, তাহলে স্বাভাবিকভাবে আমরা এভাবে করার জন্য চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে সবগুলো চিত্র না এঁকে সংক্ষেপে তোমরা কীভাবে করবা সেই বিষয়টা আমরা দেখানোর জন্য চেষ্টা করব। এখানে দেখো মৌল আছে হাইড্রোজেন, তার পারমাণবিক সংখ্যা 1, আর স্বাভাবিক অবস্থায় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যত, তার ইলেকট্রন সংখ্যাও তত। স্বাভাবিক অবস্থায় যদি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ না করি অবস্থায়, তাহলে তার প্রতীক হবে এই ক্ষেত্রে H, আর ইলেকট্রন বিন্যাস হবে 1, কারণ তার ইলেকট্রন আছে একটি, সেটা 1 নম্বর স্তরে বসবে ডায়াগ্রামের সাহায্যে। হিলিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 2, হিলিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হলো তার 2, তাই 2 যদি হয়ে থাকে তার প্রতীক হলো He, প্রতীক হবে He, বড় হাতের H, ছোট হাতের E। আর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হবে, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এখানে হবে 2। লিথিয়ামের ক্ষেত্রে আমি তোমাদেরকে পূর্বেই বলেছি যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, তার ইলেকট্রন হলো 3, তাহলে প্রতীক হলো Li এবং তার ইলেকট্রন বিন্যাস হবে প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 1টি। বেরিয়ামের পারমাণবিক সংখ্যা 4, প্রতীক হলো Be, বড় হাতের B, তার সাথে ছোট হাতের E। প্রতীক লেখার নিয়ম তোমরা আগেই জেনেছ। তাহলে এখানে তার ইলেকট্রন বিন্যাস হবে 2,2, অর্থাৎ প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 2টি। বোরনের ক্ষেত্রে 5, পারমাণবিক সংখ্যা 5, তার ইলেকট্রন সংখ্যা 5। এখানে বোরনের প্রতীক হবে বড় হাতের B, অর্থাৎ আর ইলেকট্রন বিন্যাস হবে 2,3, অর্থাৎ প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 3টি। এরকমভাবে কার্বনের যে বিষয়টা, এটা আমরা একটু আগে আলোচনা করেছি। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, প্রতীক হবে বড় হাতের C, আর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হবে 2,4, অর্থাৎ প্রথম স্তরে 2টি, পরবর্তী স্তরে 4টি। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, এই ক্ষেত্রে প্রতীক হলো N, আর প্রথম স্তরে হবে 2টি, পরবর্তী স্তরে 5টি, অর্থাৎ 2,5। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও 8, তার প্রতীক হলো বড় হাতের O, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2,6। ফ্লোরিনের ক্ষেত্রে 9, প্রতীক হবে বড় হাতের F, আর ইলেকট্রন বিন্যাস হবে 2,7, অর্থাৎ প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 7টি। নিয়নের পারমাণবিক সংখ্যা হলো 10, প্রতীক হলো বড় হাতের N, ছোট হাতের E, নিয়ন। এই ক্ষেত্রে হবে ইলেকট্রন বিন্যাস হবে 2,8, অর্থাৎ প্রথম স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 8টি ইলেকট্রন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কারণ আমরা জানি প্রথম স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, দ্বিতীয় স্তরে 8টি। আর তোমাদের এখানে স্মরণ রাখতে হবে, আগের ক্ষেত্রে দ্বিতীয় স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা যদিও 8, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে মোট ইলেকট্রনে আসে 7, তাহলে 2টি বসার পরে দ্বিতীয় স্তরে যে কয়টি অবশিষ্ট থাকে সেই কয়টি আমরা বসাবো। সর্বোচ্চ 8 পর্যন্ত বসতে পারবে, এটা তোমাদেরকে স্মরণ রাখতে হবে। সোডিয়ামের ক্ষেত্রে 11, যেটা আমরা পূর্বেই বলেছি 11, তার প্রতীক হলো Na, আর প্রথম স্তরে 2টি,
বসতে পারবে সর্বোচ্চ, দ্বিতীয় স্তরে সর্বোচ্চ 8টি বসতে পারবে। যেহেতু ইলেকট্রন সংখ্যা বেশি আছে এ কারণে আমরা 2 এবং 8 বসানোর পর তৃতীয় স্তরে আমরা 1 বসাবো। ম্যাগনেসিয়ামের প্রতীক হবে বড় হাতের এম ছোট হাতের জি, অর্থাৎ Mg, প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, তৃতীয় স্তরে 2টি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রতীক হবে বড় হাতের এ ছোট হাতের এল, অর্থাৎ Al, প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, তৃতীয় স্তরে 3টি। সিলিকনের 14, এই সিলিকনের ক্ষেত্রে প্রতীক হবে বড় হাতের এস ছোট হাতের আই, বড় হাতের এস ছোট হাতের আই, অর্থাৎ প্রথম স্তরে হবে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, তৃতীয় স্তরে 4টি। ফসফরাসের ক্ষেত্রে 15, ফসফরাসের প্রতীক হলো তোমরা জানো বড় হাতের পি, বড় হাতের পি, প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, তৃতীয় স্তরে 5টি। সালফারের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 16 বা ইলেকট্রন সংখ্যা 16, তার প্রতীক হলো এস, প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, তৃতীয় স্তরে 6টি। সালফারের ফসফরাসের ক্ষেত্রে 2, 8, 5, ফসফরাসের ক্ষেত্রে 15, প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, তৃতীয় স্তরে 5টি। সালফারের হলো 16, প্রতীক হলো বড় হাতের এস, প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, তৃতীয় স্তরে 6টি। এরকম ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17, প্রতীক হলো বড় হাতের সি, ছোট হাতের এল, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে প্রথম স্তরে ইলেকট্রন হবে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, তৃতীয় স্তরে 7টি। এখানে কমা দ্বারা যে বিষয়টি বোঝানো হয়েছে যে প্রথম যেটা সেটা হলো প্রথম স্তর, এরপর কমার পরে যেটা সেটা দ্বিতীয় স্তর, এরপরে যেটা সেটা হলো তৃতীয় স্তর। এরপরে হলো আর্গন 18, তার ইলেকট্রন সংখ্যাও 18, প্রতীক হলো বড় হাতের এ, ছোট হাতের আর, অর্থাৎ এয়ার, আর্গন। তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে 2,8,8, অর্থাৎ প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, তৃতীয় স্তরেও 8টি। তাহলে তোমরা 1 থেকে 18 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা জানতে পারলে। তোমাদের এখানে আমরা এইভাবে দিচ্ছি, একটু আগে তোমাদের যে ডায়াগ্রামের সাহায্যে অর্থাৎ চিত্রের সাহায্যে যেটা দেখাইছি আমরা, সোডিয়াম, লিথিয়াম, এই যে বিষয়গুলো যেটা আমরা তোমাদেরকে দেখিয়েছি, এই বিষয়টির মতো তোমরা 1 থেকে 18 পর্যন্ত তোমাদের ইলেকট্রন বিন্যাসগুলো করার জন্য চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি ক্লাসগুলো ভালোভাবে তোমরা অনুধাবন করতে পেরেছ। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, ঠিকমতো লেখাপড়া চালিয়ে যাও। তোমাদের সাথে আবারও দেখা হবে এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।